হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার নাম সোনালি। আমার বিয়ে এমন একটা পরিবারে হয়েছে যেখানে অনেক ভাই একসাথে থাকত, কিন্তু কেউ কারো বিষয়ে মাথা দিত না, যে যার কাজে নিয়ে থাকত। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িও ছিলেন। শাশুড়ি আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আমার মা এই দুনিয়াতে নেই, তাই আমি শাশুড়ির মধ্যেই আমার মাকে খুঁজে পেয়েছি। আমি তার সাথে ভালো ব্যবহার করতাম। কিন্তু একদিন শ্বশুর শাশুড়ির সাথে এমন একটা কাজ করলেন যা দেখে আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেললাম, কেননা শ্বশুর শাশুড়ির সাথে আমার মা অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি 7 ভাইয়ের একমাত্র বোন এবং আমার ভাইদের কেউই বিয়ে করেনি, কারণ আমি বাবা মায়ের সবচেয়ে বড় এবং প্রথম সন্তান। আমার বাবা কখনই আমাকে তেমন গুরুত্ব দেননি, তিনি সবসময় তার কাজকেই গুরুত্ব দিতেন। আমি শুধু বাড়ির কাজেই আটকে ছিলাম, কারণ বাবা সহ 5 ভাই কাজ করতে বাইরে যেত, ছোট 2 ভাই বাড়িতেই থাকত আর আমাকে সবার জন্য রান্না করতে হতো। এদিকে আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমার বিয়ে নিয়ে বাবার কোনো চিন্তা ভাবনাই ছিল না। যখন তিনি আমার থেকে 1 বছরের ছোট ভাইয়ের বিয়ে দিতে চাইলেন, তখন আমাদের সব আত্মীয় স্বজন তাকে বললেন, আগে মেয়ের বিয়ে দাও, তারপরে ছেলের কথা ভেবো। এতে বাবা বললেন, মেয়ে বিয়ে দেওয়ার উপহার টাকা পয়সা আমার কাছে নেই। ছেলের বিষয়টা আলাদা, ছেলের বিয়ে ফ্রিতে হবে, পরিবর্তে বুমা নিজের সাথে উপহার টাকা পয়সা নিয়ে আসবে। বাবার কথা শুনে আমি অনেক টেনশনে থাকতাম। এখন আস্তে আস্তে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে ভাইয়ের বউ বাড়িতে এলে এই বাড়িতে থাকা আমার পক্ষে কষ্টকর হয়ে গেল, কারণ সে ঘরের কোনো কাজ করত না। ঘরের সব কাজ আমাকেই করতে হতো। যদিও আমি আগে থেকেই ঘরের সব কাজ করতাম, কিন্তু এখন যে এসেছে তারও কিছু দায়িত্ব আছে, কিন্তু সে কিছুই করত না, সারাদিন শুধু শুয়েই থাকত। বাড়ির সবাই ভাবত নতুন বউ আসাতে আমি একটু আরাম পেয়েছি। আমি অনেক টেনশনে থাকতাম আর মাকে মনে করে কাঁদতে থাকতাম, কারণ মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে, আর আমিও ভাইদের নিয়ে অনেক টেনশনে থাকতাম। কিন্তু যখন বুঝলাম এই বাড়ির কেউ আমার কথা চিন্তা করে না, তখন আমি ভাবলাম আমারও কারো কথা চিন্তা করার কোন দরকার নেই। আমি দেখতে সাধারণ, আর বয়স এখন প্রায় 30 বছর। আমার বয়সী সব মেয়ে বিবাহিত এবং তাদের 2-3টা করে বাবু আছে, আর আমি, যার বিয়েই হচ্ছে না। একদিন আমার কাকা বাড়িতে এসে বাবাকে অনেক করে বুঝিয়ে বললেন, আগে মেয়ের বিয়ে দিয়ে তারপর অন্য কিছু ভাবো। বাবার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তিনি এখনো শুধু টাকার পিছনেই ছুটতেন, কখনোই ছেলে মেয়েদের প্রতি মাথা খারাপ করেননি। আর টাকাও তিনি শুধু নিজের এবং ছেলেদের জন্যই কামাতেন। যা ইনকাম করতেন তা দিয়ে নিজের এবং ছেলেদের ইচ্ছাই পূরণ করতেন। আমার দিকে কখনই মাথা দেননি। আমি শুধু এই বাড়িতে কাজের মেয়ে হয়ে রয়েছি। আমার কাকার ও মামার কথাতে বাবা আমার বিয়ে দিতে রাজি হলেন। কাকা নিজেই আমার বিয়ের পাত্রটা নিয়ে এসেছিলেন। আমি এটা ভেবে অনেক খুশি ছিলাম যে যাক, শেষ পর্যন্ত আমার বিয়ে হচ্ছে আর আমি এই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি। আমার স্বপ্ন ছিল বিয়ে যেখানেই হোক না কেন সেই পরিবারটা যেন ছোট হয়। কিন্তু যখন আমি ছেলেকে দেখি এবং তাদের পরিবারের কথা জানতে পারি, তখন আমার মন খারাপ হয়ে যায়। যে ছেলেটির সাথে আমার বিয়ে হতে যাচ্ছে সে অনেক কালো এবং তাদের পরিবার ও আমাদের পরিবারের মতোই অনেক বড় ছিল। তারা 6 ভাই এবং 2 বোন। বোন 2 জন বিবাহিত এবং সব ভাইয়েরা তাদের স্ত্রীদের নিয়ে আলাদা থাকে। এদিকে ছেলেটি তার বাবা মায়ের সাথে থাকে। ছেলেটির একটাই গুণ যে সে অনেক টাকা ইনকাম করে এবং তাদের বাড়িও অনেক বড়। শোনা যায় সব ভাই তাদের নিজ নিজ ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে। ছেলেটি অনেক কালো বলে তার বিয়ে হচ্ছিল না, তাই কাকা আমার জন্য এই পাত্রটা এনেছিলেন। এদিকে আমার বাবার তো আমাকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আর আমার বিয়ের পাত্রটাও আসতো না, কারণ আমারও বয়স বেশি। ছেলের পরিবার যেহেতু কোনো উপহার টাকা পয়সা চায় না, তাই বাবা এই বিয়েতে রাজি হন। ছেলেটির মা এসে আমাকে একটা গহনা পরিয়ে দিল। আমি অনেক খুশি যে যাক, শেষ পর্যন্ত আমার বিয়ে হতে যাচ্ছে, আর তাও এমন একটা পরিবারে যেখানে ছেলের ইনকাম অনেক বেশি। চেহারা দিয়ে কি হবে,
একজন মানুষের আয় ভালো হলেই হলো। আমি এমন একজন জীবন সঙ্গী চাই যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে এবং আমাকে বিশ্বাস করবে। আমার বাবা সেই ছেলের সাথেই আমার বিয়ে দিলেন। শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমার বাবা বা ভাই কেউই ছেলের বাড়িতে গিয়ে তাদের বাড়ি দেখেনি, তারা তো আমাকে বিদায় করতে পারলেই বাঁচে। কিন্তু কাকার উপর আমার অনেক ভরসা ছিল, কারণ তিনিই এই ছেলেটা এনেছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে আমার ভরসা ভুল প্রমাণিত হয়। আমি শ্বশুরবাড়িতে এসে দেখলাম বাড়ি খুব বড়, কিন্তু পরিবারের সবাই আলাদা না, বরং একই বাড়িতে থাকে। বিয়ের পর কয়েকদিন ভাবলাম যে তারা অতিথি, কয়েকদিন পরে চলে যাবে, কিন্তু সবাই বাড়িতে আছে, কেউই যাওয়ার নাম নিচ্ছে না। আমার স্বামী ছাড়াও তার আরও 6 ভাই এবং তাদের 6 জনের বউ এবং ছেলে মেয়ে ছিল। প্রথম দিকে স্বামীর সাথে দিনগুলি খুব ভালোই চলছিল আমার, কিন্তু কিছুদিন পরে তিনি কাজের জন্য শহরের বাইরে চলে যান। এখানে থাকতে তিনি আমার যত্ন নিতেন এবং আমার শাশুড়িও অনেক ভালো মহিলা। আমার সব ভাবিরা তাদের ঘরেই থাকত, তারা ঘুমানো আর মেকআপ করার বাইরে সময়ই পান না। আমি কেবল 2-3 দিন আরামের সুযোগ পেয়েছিলাম, তারপর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আমাকে নিতে হয়। যদিও কাজের লোক ছিল আর তারা সবাই সততার সাথে কাজও করত, কিন্তু আমি এত বড় দায়িত্বে কাজের লোকদের ভরসা করতে পারিনি, তাই তাদের দেখাশোনা করা আমার দায়িত্ব ছিল। আমার শাশুড়ি আমার দায়িত্বে অনেক খুশি ছিলেন। এত মানুষ থাকা সত্ত্বেও এই বাড়িতে সব সময় নীরবতা থাকত, কারণ কেউ ঘর থেকে বেরি হতো না। স্বামী শহরে যাওয়ার পর থেকে আমাকে একাই ঘরে ঘুমাতে হয়। আমার স্বামী অনেক ভালো ছিলেন। বিয়ের প্রথম রাত থেকেই তিনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেন। এমন স্বামী পেয়ে আমি অনেক খুশি। যখন আমার রুমে একা ঘুমাতাম, তখন মধ্যে রাতে আমার মনে হতো যেন কারো আওয়াজ আর হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি, তাই আমার মনে হতো এই বাড়িতে ভূত আছে। দিনের বেলায় এই বাড়ির সবাই ঘরের ভিতরেই থাকত, তাহলে রাতে এই বাড়ি থেকে হেঁটে বেড়ায়। আমার অনেক ভয় করত। এখন তো প্রতিদিন এমন হতে থাকলো যে আমি কারো হাঁটার আওয়াজ শুনতাম। আমি ভয়ে আমার ঘরের দরজা ভালো করে আটকে শুয়ে শুয়ে ভাবলাম আমি এ বিষয়ে কাউকে জিজ্ঞেস করব যে রাতে এই বাড়িতে কি হয়। পরের দিন যখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, তিনি আমার প্রশ্নে একটু ঘাবড়ে গেলেন এবং অন্যভাবে উত্তর দিলেন যে এই বাড়িটা অনেক বড়, বাড়িতে অনেক লোক থাকে, কেউ না কেউ হয়তো রাতে ঘুম থেকে ওঠে বা কারো বাবু হয়তো কাঁদে আর তোমার মনে হয় কেউ আওয়াজ করছে। আমি মনে মনে ঠিক করলাম যে যাই হোক না কেন, কেউ তো আমার ক্ষতি করছে না, তাই আমি আমার সংসারে মন দেই। আমার এসব নিয়ে চিন্তা করার কোন দরকার নেই। এই বাড়ির নীরবতায় আমি অনেক বিরক্ত। প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত। মাঝে মাঝে স্বামীর সাথে ফোনে কথা বলতাম আমি। একদিন রাতে আবার শুনতে পেলাম কেউ যেন অনেক আওয়াজ করছে। আজ সাহস করে উঠে দেখতে চাইলাম কে অনেক আওয়াজ করে আর কে সে যে এত রাতে ঘুরে বেড়ায়। আমি বের হয়ে দেখলাম আমার শ্বশুর ফোনে কারো সাথে কথা বলছে। শ্বশুর প্রায় ফোনে এত কথা বলতো যে সারা বাড়িতে তারই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো। ছোটখাটো বিষয়ে রাগ করা, ঝগড়া করা এবং ফোনে দীর্ঘক্ষণ গল্প করা, এসবই আমার শ্বশুরের কাজ, কারণ তিনি কোনো কাজ করতেন না আর সারাদিন বাড়িতেই থাকেন। শুনেছি শ্বশুরের অনেক রাগ, তাই সবাই তাকে অনেক ভয় পায়, এমনকি আমার শাশুড়িও তাকে ভয় পেত। শ্বশুরের ব্যবহার বাড়ির কারো সাথেই ভালো ছিল না। তিনি কারো কথা শুনতেন না, যা মনে হতো তাই করতেন। বর্তমানে দিনগুলো এইভাবেই পার হয়ে যাচ্ছিল। প্রতিরাতে দেখতাম মধ্যে রাতে যে মানুষটা হেঁটে বেড়াচ্ছে সে আর কেউ নয় আমার শ্বশুর। তিনি রাতে কারো না কারো সাথে ফোনে কথা বলতেন। মাঝে মাঝে রাতে আমি ভয় পেতাম, কারণ তিনি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেন। আমার শাশুড়ির সাথে সব সময় খারাপ ব্যবহার করতেন। বুকে পায়ের জুতো মনে করতেন। আমার বিয়ের প্রথম দিকে এমন কিছুই ছিল না, কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পরেই জানি না তার কি হয়েছে, শাশুড়িকে তিনি প্রতিদিন মার দিতেন আর শাশুড়ি অনেক আওয়াজ করতেন, কিন্তু শ্বশুর থামতেন না। এখন আমি প্রতি রাতে তাদের ঝগড়া কান দিয়ে শুনতে শুরু করি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে এত ঝগড়া হয় আর শাশুড়ি কি এমন ভুল করেছেন যার জন্য শ্বশুর তাকে মার দিতেন। কিছুদিন পরে আমার স্বামী 2-3 দিনের জন্য বাড়িতে আমার সাথে সময় পার করতে আসেন। আমার স্বামী আসায় অনেক খুশি হয়েছি আমি, কিন্তু অবাক হয়েছি যে যেই দিন থেকে আমার স্বামী বাড়িতে এসেছে সেই দিন থেকে শ্বশুর শাশুড়ির মার দেওয়া বন্ধ করে দিয়েছেন। এটা আমি আগেও লক্ষ্য করেছি যে আমার স্বামী যখন বাড়িতে থাকেন তখন আমার শ্বশুর শাশুড়ির ঝগড়া হতো না, বাড়ির সবাই একসাথে বসে খাবার খায় এবং একে অপরের সাথে সময় কাটায়।
স্বামীর আশাতে বাড়িটা একেবারেই পরিবর্তন হয়ে গেল। একদিন আমার স্বামী আমাকে বললেন, ভালো করে রেডি হয়ে চলো, বাইরে কোথাও ঘুরতে যাই। আমি রেডি হয়ে স্বামীর সাথে বেরিয়ে পড়লাম। আমার স্বামী আমাকে একটা অনেক বড় রেস্তোরাঁয় নিয়ে গেল। সেখানে দুজনে একসাথে বসে খাবার খেলাম। আমার স্বামী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তোমার মন ঠিক নেই মনে হচ্ছে, তুমি ঠিকমতো খাচ্ছ না কেন? এই সময়ে স্বামীকে এসব কথা বলা ঠিক হবে কি? কারণ আমি শাশুড়ি এবং বাড়ির পরিবেশে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তাই আমি স্বামীকে সবকিছু বলবো কিনা ভাবছিলাম। কারণ বিয়ের পর এই প্রথম একসঙ্গে সময় কাটাতে ঘরের বাইরে এসেছি। আমি এসব কথা বলে স্বামীকে বিরক্ত করতে চাই না। আবার ভাবছি এসব না বললে এটার সমাধান হবে কিভাবে। তাই সাহস করে স্বামীকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা রাতে মায়ের সাথে ঝগড়া করে কেন? এই প্রশ্ন শুনে আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? এটা হতেই পারে না। বাবা তো মাকে অনেক ভালোবাসেন। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই স্বামীর ফোনে একজনের ফোন আসে আর সে কলটা রিসিভ করার জন্য উঠে বাইরে চলে যান। আমি আমার স্বামীর ভাব বুঝতে পেরেছি যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। 5 মিনিট পর স্বামী ফিরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি যেন বলছিলে? আমি তাকে বললাম হয়তো আমারই কিছু ভুল হয়েছে। তারপরে কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলে আমি স্বামীর সাথে বাড়িতে ফিরে আসি। 2 দিন পর কাজে যাওয়ার সময় স্বামী আমাকে কিছু টাকা দিয়ে বললেন, তুমি তোমার পছন্দের পোশাক কিনে নিও, কারণ আমরা একসাথে কেনার মতো সময় পাইনি। জানি কেউ আমার সাথে যাবে না, কারণ তারা তো আমার সাথে ঠিকমতো কথাও বলতো না। শাশুড়িকেও জিজ্ঞেস করিনি, কারণ শ্বশুর হয়তো যেতে দেবেন না। তাই একজন কাজের মেয়ে রিতাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সাথে বাজারে যাবে? সে সাথে সাথে বাজারে যেতে রাজি হলো। এই বাড়িতে কারো কাছ থেকে অনুমতি নিতে হয়নি, কারণ এই বাড়িতে কেউ কারো খোঁজ নেয় না। তাই কাজের মেয়েটিকে সাথে নিয়ে বাজার থেকে কিছু পোশাক কিনে বাড়িতে ফিরে এলাম। বাজার থেকে বাড়িতে এসে শাশুড়ির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় একটা আওয়াজ শুনতে পেলাম। তিনি বলছিলেন, থামো, আমার উপর এত অত্যাচার করো না। তার মানে আজ আবার শ্বশুর শাশুড়ির ঝগড়া হচ্ছে অনেক, আর তাও রাতে 9 দিনের বেলা। আমি আমার হাতের শপিং ব্যাগটা সাইডে রেখে শাশুড়ি আর শ্বশুরের কথা শুনতে থাকলাম। শাশুড়ি অনেক আওয়াজ করছিলেন যে, তুমি আমার সাথে এমন করো না, আমাকে ক্ষমা করে দাও। আর কতদিন আমার সাথে এইসব করতে থাকবে? আমার শাশুড়ি বারবার এই কথাটা বলছিলেন। আমি দরজায় উকি দিয়ে দেখতে চাইলাম শ্বশুর শাশুড়ির সাথে কি করে। আমি অবাক হয়ে উঠলাম এটা দেখে যে শ্বশুর শাশুড়ির চুলগুলো কাটছেন। আমি ভাবতাম শ্বশুর শাশুড়ির ঝগড়া হতো, তাই তিনি এত আওয়াজ করেন, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ তিনি তাকে মারছে না, বরং তার চুলগুলো কাটছেন, যার কারণে শাশুড়ি অনেক আওয়াজ করছিলেন। আমি কিছুই বুঝতে পারছি না। চুল তো নারীর গয়না, প্রত্যেক নারীর সৌন্দর্য তার চুলে। শ্বশুরের এক হাতে শাশুড়ির কাটা চুল আর অন্য হাতে কি একটা আছে। এসব দেখে আমি অনেক আওয়াজ করে করে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি এসব কি করছেন? তখন শ্বশুর বললেন, তোমার শাশুড়ির অপরাধের তুলনায় এই শাস্তি খুবই কম, নইলে তোমার শাশুড়ির যা কাজকর্ম তাতে তো তাকে এই বাড়ি থেকে বের করে দিতে হয়। এই বলে শ্বশুর ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তাড়াতাড়ি গিয়ে শাশুড়িকে ধরলাম, কারণ তিনি অনেক কান্নাকাটি করছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? আর বাবা, আপনার চুল কেন কাটছেন? আমার শাশুড়ি বললেন, সে প্রতিদিন এরকমই করে, আগে আমাকে মার দিত, তারপরে আমার চুল কাটে। আমি বললাম, কিন্তু আমার মনে হয় তিনি শুধু আপনার মাথার চুল কাটেন, মার দেন না। শাশুড়ি বললেন, এই লোকটা অনেক খারাপ, যা ইচ্ছা তাই করতে পারে। তিনি আরও বললেন, বৌমা, তুমি এই বাড়ির বিষয়ে কিছুই জানো না, তাই তুমি বুঝতে পারছো না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি তাকে বললাম, কোনো একটা কারণ তো আছেই, নইলে তিনি আপনার সাথে এমন করবেন কেন? আমার শাশুড়ি বললেন, বৌমা, এই বাড়িতে সবাই নিজের নিজের জন্য আছে, সেজন্য কেউ কারো বিষয়ে কথা বলে না, কারণ এই বাড়ির সবাই আমার ছেলের ইনকাম খায়। তুমি এই বাড়ির সবার থেকে দূরে থেকো, বিশেষ করে তোমার শ্বশুরের থেকে, সে অনেক খারাপ মানুষ। আর কখনো কোনো কিছু তোমার স্বামীকে বলো না, না হলে এ আমাকে শেষ করে দিবে। শাশুড়ি আমাকে রুম থেকে বের করে দিয়ে বললেন, ভবিষ্যতে আর কখনো আমাদের ঝগড়ার মধ্যে এসো না, নইলে তোমার সাথেও খারাপ কিছু হতে পারে। তোমার আর কিছু জানার দরকার নেই, তুমি তোমার রুমে যাও। আমি নীরবে রুম থেকে বেরিয়ে এলাম। শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করছিলেন না।
আমার শাশুড়ি একজন ভালো মহিলা এবং আমি তাকে এভাবে দেখতে পারছি না। আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম, সিঁড়িতে শ্বশুরের সাথে দেখা। তিনি আমাকে বললেন, একবার আমার কথা শোনো, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। শ্বশুর কি বলছেন আমি বুঝতে পারছিলাম না। তখন তিনি আমার কাছে এসে বললেন, আমি জানি তুমি আমার ছেলের মতো খুবই বুদ্ধিমান মেয়ে। আমি শ্বশুরকে বললাম, কিন্তু আপনি মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। শ্বশুর বললেন, দাঁড়াও, আমি এখনই তোমাকে সব কথাটা বলছি যাতে তুমি বুঝতে পারো এই বাড়িতে কি হচ্ছে। এই বলেই শ্বশুর তার পকেট থেকে মোবাইলটা বের করে তাতে কিছু করতে থাকলেন। তারপর মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই দেখো, আশা করি আজকের পর আর কখনো ভুল বুঝবে না। শ্বশুর আরও বলতে থাকল, আমি খারাপ মানুষ না, কিন্তু একজন স্বামী যদি তার স্ত্রীকে খারাপ হতে দেখে তবে সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে স্ত্রীকে থামানোর চেষ্টা করবে। ছবিগুলো দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ছবিগুলো দেখতে শুরু করছিলাম, এমন সময় হঠাৎ শাশুড়ি এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিজের কাছে রাখলেন আর আমাকে বললেন, তুমি এখনো তোমার রুমে যাওনি। আমি শাশুড়িকে কিছু বলার আগেই তিনি বললেন, তুমি কিছুই জানো না আর বুঝবেও না, যাও তুমি তোমার রুমে যাও, আর আমাদের দুজনের মধ্যে আসার দরকার নেই। এই বলে শাশুড়ি চলে গেলে আমিও রুমে ফিরে এলাম। রাতের বেলা আবারও সেই আওয়াজ ভেসে ভেসে আসছিল। আমার শাশুড়ির চুল অনেক লম্বা ছিল। আমার শ্বশুর তার চুল কেটে কেটে ছোট করে দিয়েছেন, তাই আমার শাশুড়ি সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে চলাফেরা করতেন। স্বামী বাড়িতে এলে বাড়ির পরিবেশ অনেক ভালো হয়ে যেত, আর বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে আবার খারাপ হয়ে যেত। আমি স্বামীকে সবকিছু বলার চেষ্টা করব ভাবছি, কিন্তু শাশুড়ি আমাকে অনেক নিষেধ করে বললেন যে, তুমি তোমার স্বামীকে কিছু বললে ভালো হবে না, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আমি অনেক টেনশনে থাকলাম, আমি বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে। এইসব টেনশন আর আওয়াজের শব্দে ঘুমাতে পারতাম না, সারা রাত জেগে কাটিয়ে দিতাম। শাশুড়ি আমার স্বামীর মা এবং তিনি আমাকে অনেক ভালোবাসতেন, কারণ তিনি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেননি। আমি আমার মনকে বোঝানোর অনেক চেষ্টা করেও বোঝাতে পারছি না শাশুড়ি এমন হতে পারেন। পরের দিন আমি এই দেখে অবাক হয়ে গেলাম যে শ্বশুর আমার এবং শাশুড়ির সাথে অনেক ভালো ব্যবহার করছেন। হয়তো শ্বশুর বুঝতে পেরেছেন যে নারীর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আজকে আমি তাদের মধ্যে ভালোবাসা দেখে খুশি হলাম। যাক, এটা ভালো, একে অপরকে ভালোবাসা অনেক জরুরি। অনেক দিন ধরে শ্বশুর শাশুড়ির সাথে কোনো খারাপ ব্যবহার করছেন না, এখন আমি নিশ্চিত হলাম, তাই মাথা থেকে টেনশনও কমতে শুরু করেছে। দিনগুলো ভালোই পার হচ্ছিল। একদিন রাত প্রায় 9টা, আমি রুমে বসে টিভি দেখছিলাম। তখন শ্বশুর আমার রুমে এলে তাকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, বাবা, কিছু কি বলবেন? তিনি বললেন, বৌমা, আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে এসেছি। তোমার শাশুড়ি এবং স্বামীও আমার বানানো চা খেতে অনেক ভালোবাসে। ভাবলাম বৌমা বাড়িতে আছে, কেউ তার সাথে ঠিক মতো কথাও বলে না, তাই তোমার জন্য চা তৈরি করে এনেছি, খেয়ে বলো চা কেমন হয়েছে। আমি শ্বশুরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। শ্বশুরের কি হয়েছে কে জানে, তিনি শাশুড়ি এবং আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করতে শুরু করেছেন। আমি তার হাত থেকে চায়ের কাপটি নিয়ে তাকে বললাম, ধন্যবাদ বাবা। আমি শ্বশুরকে বললাম, চা এখনো গরম, আর আমি এত গরম চা খাই না, ঠান্ডা হলেই খেয়ে নেব। শ্বশুর বললেন, না বৌমা, আমার সামনেই খাও, তোমার মুখ থেকে আমার চায়ের প্রশংসা শুনতে চাই। আমি বললাম, বাবা, আমি এইমাত্র 2-3 গ্লাস পানি খেয়েছি, তাই এখন খেতে ইচ্ছা করছে না। আপনি একটু পরে এলেই দেখতে পাবেন আমি চা খেয়ে নিয়েছি, আর আমি এখনই আপনার চায়ের প্রশংসা করে দিচ্ছি। চা ভালো হোক না হোক, আপনি আমার বাবার সমান, এবং কোনো মেয়েই তার বাবার দেয়া কোনো কিছুকে খারাপ বলে না। আমার শ্বশুর একটু হেসে বললেন, ঠিক আছে। আমার মাথায় হাত দিয়ে বললেন, বেঁচে থাকো মা। আমি যাচ্ছি, তুমি অবশ্যই খেয়ে নিও। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এরপরে আমি উঠে বাথরুমে গিয়ে চা ফেলে দিয়ে চায়ের ফাঁকা কাপ টেবিলের উপর রাখলাম, কারণ চা খেতে আমি একদমই পছন্দ করতাম না। রাতে চা খেলে অনেক সমস্যা হতো, কিন্তু এটা বাবাকে কিভাবে বলতাম। কিন্তু আমি খুশি যে শ্বশুরের ব্যবহারের অনেক পরিবর্তন হয়েছে। তিনি অনেক দিন ধরে মধ্যে রাতে শাশুড়ির উপর খারাপ ব্যবহার করেননি। অনেক রাত হয়ে গেছে, তাই টিভি বন্ধ করে স্বামীর সাথে কথা বলছিলাম। এই সময় তিনিও তার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আমার মনে হলো কারো ছায়া যেন আমার রুমের দিকে আসছে।
এটা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে শুয়ে পড়লাম। কেউ একজন দরজা খুলে সম্ভবত আমার দিকে ভালো করে দেখে আবার দরজা বন্ধ করে দিল। আমি বুঝতে পারলাম আমার রুমে কে এসেছিল। আমি আবার স্বামীর সাথে চ্যাটে কথা বলতে থাকলাম, কিন্তু বাইরে কিছু আওয়াজ শুনতে পেয়ে মোবাইল নিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে দেখতে গেলাম কি হচ্ছে। দেখলাম শ্বশুর শাশুড়ির মুখে হাত দিয়ে তাকে কোথায় একটা নিয়ে যাচ্ছেন। আমি তাদের অনুসরণ করে অবাক হয়ে দেখলাম এই বাড়িতে একটা রুম আছে যেটার বিষয়ে আমি কিছুই জানতাম না। তিনি শাশুড়িকে ওই রুমের ভিতর নিয়ে গেলেন আর আমিও চুপচাপ তাদের পিছু নিলাম। শ্বশুর শাশুড়িকে রুমের ভিতরে নিয়ে গেলেও তিনি রুমের দরজা খোলা রেখে দিলেন, তাই আমিও চুপচাপ তার পিছু নিয়ে রুমের ভিতরে চলে গেলাম। দেখলাম রুমটার ভিতরে একটা ছোট ঘর আছে। আমি সেখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকলাম। শ্বশুর শাশুড়িকে চেয়ারে বসিয়ে তাকে রশি দিয়ে বেঁধে দিলেন। রুমটা আগে থেকেই ছিল। শ্বশুর তার সাথেও কথা বলছিলেন। তারপরে শ্বশুর শাশুড়িকে যা যা বললেন তা শুনে আমি অবাক হয়ে গেলাম। শ্বশুর বললেন, এই বাড়িতে তোমার যা কিছু সম্পদ আছে সব তোমার একমাত্র ছেলের হবে, তাই আমি চাই তুমি সবকিছু আমার নামে করে দাও। আমি এত বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম, তাড়াতাড়ি সই করে দাও, না হলে আজ আমি তোমাকে শেষ করে এখানে রেখে দেব এবং সবাইকে বলবো যে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গেছ। এখন তাড়াতাড়ি এই কাগজপত্রে সই করো যাতে তোমার ছেলের সব সম্পত্তি আমার নামে হয়ে যায়। শাশুড়ি বললেন, আমি শেষ হয়ে যাব, তবুও সই করব না। এইসব আমার ছেলের কষ্টের টাকা। তুমি কি চাও যে আমি তোমাকে আর তোমার খারাপ ছেলেদের আমার ছেলের এসব কষ্টের টাকা দিয়ে দেব? তোমার কপাল ভালো যে এত বছর ধরে আমি ছেলের কাছ থেকে তোমার সম্পর্কে এই সত্যটা লুকিয়ে রেখেছি, আর এখন আমাকে আমার পুত্রবধূর কাছ থেকেও এই সত্যটি লুকাতে হচ্ছে। শ্বশুর শাশুড়ির মুখে থাপ্পড় দিয়ে বললেন, আজ আমি তার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছি, সে কিছুই জানবে না। সকালে যখন সে চোখ খুলবে তখন সে জানতে পারবে তার শাশুড়ি তার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গেছে। আমি তাকে যে ছবি দেখিয়েছিলাম সেগুলি সে বিশ্বাস করেছে। আসলে সেদিন শ্বশুর তার মোবাইলে যে ছবিগুলো দেখিয়েছিলেন সেগুলো আমার শাশুড়ির ছবি, যেগুলো খুবই খারাপভাবে উঠানো, এবং শ্বশুর অন্য পুরুষের সাথে আমার শাশুড়ির সেই ছবিগুলো এডিট করেছিলেন। যদিও সেই ছবিগুলো শ্বশুর শাশুড়ির সাথে নিজের মোবাইল দিয়ে তুলেছিলেন। আমার স্বামী শাশুড়ির প্রথম পক্ষের একমাত্র ছেলে। এই শ্বশুরের সাথে যখন শাশুড়ির বিয়ে হয় তখন তিনি একা ছিলেন। যে লোকটির সাথে শাশুড়ির প্রথম বিয়ে হয়েছিল তিনি অনেক ধনী ছিলেন। তিনি এই পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে তিনি তার সমস্ত সম্পত্তি তার ভবিষ্যৎ সন্তানকে লিখে দিয়েছিলেন, কারণ যখন শাশুড়ির প্রথম স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তিনি 3 মাসের ছিলেন। পরে শাশুড়ির বাবা মা তাকে এই লোভী মানুষের সাথে বিয়ে দেয়, যার আগে থেকেই অনেক বাবু ছিল। প্রথম স্বামীর সমস্ত সম্পত্তি শাশুড়ির হাতে ছিল। এই কারণে শাশুড়ি তার একমাত্র ছেলেকে অনেক দূর অবধি পড়াশোনা করিয়ে তাকে তার স্বামীর ব্যবসা আবার শুরু করতে উৎসাহিত করেন। আর এদিকে আমার স্বামীর অনুপস্থিতিতে শাশুড়ির দ্বিতীয় স্বামীর বাবুরা তার সম্পত্তি ভোগ করে। আমার স্বামী জানত না যে এটা তার সৎ পিতা। শাশুড়ি তার কাছ থেকে এই কথাটি লুকিয়ে রেখেছিলেন। আর আমার স্বামী চোখ খোলার পর থেকে শ্বশুরকেই তার বাবা হিসাবে জানে। কিন্তু আমার স্বামী বড় হয়ে তার বাবার ব্যবসা শুরু করেন এবং ব্যবসার প্রচুর অর্থ উপার্জন করেন। তখন শ্বশুরের এই বিষয়টি পছন্দ হয়নি, কারণ তার বাবুদের কেউই আমার স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য ছিল না। শাশুড়ির প্রথম স্বামীর আয়ে তারা খেয়ে পড়ে বেঁচেছিল, আর আমার স্বামী সক্ষম হওয়ার পরেও যা কিছু উপার্জন করেছেন তিনি তার মাকেই দিয়েছিলেন। আমার শ্বশুর এখন এই সমস্ত সম্পত্তি তার নামে করতে চেয়েছিলেন এবং শাশুড়িকে তার সমস্ত সম্পত্তি দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অনেক কথা বলে আসছিলেন। আমার স্বামীর সামনে শ্বশুর অনেক ভালো মানুষ সেজে থাকতেন, কারণ তিনি চাইতেন যেন কোনোভাবেই আমার স্বামী জানতে না পারেন যে তিনি আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী এবং তার বাবুরা আমার শাশুড়ির নয়, আমার শ্বশুরের প্রথম স্ত্রীর। তাহলে আমার স্বামী কখনই তাদের এই বাড়িতে তাদের রাখবে না, আর আমার স্বামীর মন যে কোনো সময় বদলে যেতে পারে এবং তাদের বাড়ি থেকে বের করে দিতে পারে। এখন শ্বশুর শাশুড়িকে মার দেওয়ার পরে কাগজে সই করিয়ে তাকে শেষ করে দিতে চাইছিলেন, আর তার এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে সবাইকে বলতেন যে শাশুড়ির অন্য কারো সাথে সম্পর্ক ছিল, তাই তিনি তার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গিয়েছেন। ঘরের ভিতরে শ্বশুর আর তার 2 ছেলে ছিল, যারা আমার স্বামীর সব সম্পদ দখল করতে চেয়েছিল।
আমার শ্বশুর সেজন্যই শাশুড়ির চুলগুলো কাটতেন, কারণ চুল হলো স্ত্রীর গহনা। তারা ভেবেছিলেন যদি প্রতিদিন চুল কেটে দেন আর তাকে মার দেন তাহলে তিনি ভয় পেয়ে তার সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন। কিন্তু সেরকম কিছুই হয়নি। শাশুড়ির ক্ষমতাকে ধন্যবাদ জানাই, যিনি এত বছর ধরে এইসব মেনে নিয়ে চলেছেন, কিন্তু তিনি তার ছেলের সম্পত্তি অন্য কারো হাতে তুলে দেননি। আমি শাশুড়ির উপর এত কষ্ট মেনে নিতে পারিনি। তাই আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোনে সমস্ত ঘটনা বললাম। আমার স্বামী বললেন যে আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি, তুমি তার সাহায্য নাও, আর আমি এখনই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। যদি এসব সত্যি হয় তবে আমি বাবা এবং তার সমস্ত ছেলেদের বাড়ি থেকে বের করে দেব, আর যদি ভুল প্রমাণিত হয় তবে আমি তোমাকেই এই বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে দেব। আমি আমার স্বামীকে বললাম, তোমার বন্ধুকে তাড়াতাড়ি পাঠাও, বাকি সবকিছুতেই আমি রাজি। আধ ঘন্টা পরে দেখলাম আমার স্বামীর বন্ধু এসে পড়েছে। সে আমার স্বামীর বন্ধু ছাড়াও একজন পুলিশ অফিসার ছিলেন। আমি স্বামীর বন্ধুকে সেই রুমে নিয়ে গেলে তিনি নিজের চোখে সবকিছু দেখলেন যে আমার শ্বশুর আর তার ছেলেরা শাশুড়িকে সই করানোর জন্য মেরে যাচ্ছিলেন। আমার স্বামীর বন্ধু শ্বশুর ও তার 2 ছেলেকে আটক করে থানায় নিয়ে যান। সকালে আমার স্বামীও বাড়িতে এসে পৌঁছান, কারণ তার বন্ধু তাকে ফোন করে সব বলেছিল। ফলে তার কাছে সব সত্যতা প্রকাশ পেয়ে যায়। তাই তিনি তার বাবা এবং ছেলেদের বিরুদ্ধে কেস করেন এবং শাশুড়িও আদালতে সাক্ষ্য দেন। আদালতের রায় আমাদের পক্ষে যায়। এরপর আমার ভাবিরা এ বাড়িতে থাকতেন, তারা সবাই আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। এখন এই বর বাড়িতে আমরা অনেক সুখেই আছি। আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে সে কখনই এই বাড়ি ছেড়ে যাবে না। এখন সে আমাদের সাথে বাড়িতে থেকেই কাজ করেন। মাঝে মাঝে সম্পদের লোভে কিছু মানুষ এতটা নিচে নামিয়ে দেয় যে তারা সম্পর্কের মূল্য দিতেও ভুলে যায়। আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই, আপনারা সম্পর্কের মূল্য দিতে শিখুন। আজ আমাদের সাথে যে বা যারা আছেন, আমরা যদি তাদের সাথে খারাপ কিছু করি তবে তাদের মনে ভুল ধারণার সৃষ্টি হবে, আর তারা কেউ আমাদের দিকে ভুল করেও ফিরে তাকাবে না। তাই একজন ভালো মানুষ হন, কোনটা ভালো তা বুঝতে শিখুন এবং যে ভালো তার সাথে ভালো ব্যবহার করুন, আর যে খারাপ তার খারাপ দিকটা দূর করার চেষ্টা করুন। আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেকবার ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মনে হয় তিনি ক্ষমার যোগ্য ছিলেন না, কারণ তিনি অনেক বড় ভুল করতে যাচ্ছিলেন। তিনি আমার শাশুড়িকে শেষ করে দিতে চাইছিলেন। আমি যদি তাদেরকে ঘটনাস্থলে না দেখতাম তাহলে হয়তো এই রহস্য আমার শাশুড়ির সাথেই শেষ হয়ে যেত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।